দর্শক, আমি ফয়সাল মাহমুদ, স্বাগত জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। সংবাদের শুরুতে বন্যা পরিস্থিতির খবর। ফেনীর 6টি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন মেরামতের জন্য প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। এর মধ্যে বল্লামুখ বাঁধ গুরুত্বপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, অর্থের পরিমাণে বাঁধটি মানসম্মত হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্পে কোনো দুর্নীতি হচ্ছে না। বাঁধটি সম্পন্ন হতে আরও 3 মাস সময় লাগবে। মঞ্জুর রহমানের ক্যামেরা, বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। ফেনীর মুহুরী নদীর তীরে ভারত বাংলাদেশ সীমান্তে সংস্কার করা হচ্ছে বল্লামুখ বাঁধ। দৈর্ঘ্য 680 মিটার। 2024-এর বন্যায় গুরুত্বপূর্ণ এ বাঁধটিও ক্ষতিগ্রস্ত হয়ে পানিতে ভাসে ফেনী সহ 3টি জেলা। বল্লামুখ বাঁধ তৈরিতে বরাদ্দ দেয়া হয় 5 কোটি 39 লাখ টাকার বেশি। তবে স্থানীয়রা বলছেন, কোটি কোটি টাকার বাঁধ এত নড়বড়ে হলে সামনের পুরো বর্ষা মৌসুমে আবারও ভোগান্তি পোহাতে হবে। এছাড়া দুর্নীতির অভিযোগ তুলছেন তারা। এই রাস্তাটা কাটিয়ারে এখন খাদত কিছু দিচ্ছে, ওইখান দিয়ে একটা রাস্তা আছিল, এই রাস্তাটা এটারে কাটিয়ারে আনিয়া লাগছে। এখানে উত্তর দিয়ে একটা রাস্তা আছিল, এটারও কাটিয়ে নিয়ে এখানে পালাইছে। এরা মারিয়ে আনে না বাইরের থেকে। তালেব না কোন করতে কোন হিয়ে কিছুটা কাম করছে, কিন্তু এত নাথিং কাম, এত একটা কামেরও হতে নেই। এখান থেকে একটু পানি ঢুকবে আমাদের ওই যে রাঙ্গামাটি, পূর্ব রাঙ্গামাটি হইয়া ওরে খাল খনন করছে, ওদিক দিয়ে পানিটা ঢুকে ফির বাংলাদেশে বন্যা। গত মাসে বাঁধের কাজ সম্পূর্ণ করার কথা থাকলেও এখনো পর্যাপ্ত জিও ব্যাগ বা ব্লক স্থাপনের মতো টেকসই ব্যবস্থা দেখা যায়নি। ফেনী পানি উন্নয়ন বোর্ড বলছে পুরো কাজ শেষ করতে আরো 3 মাস সময় লাগবে। সীমান্তের জটিলতার জন্য শুরু করতে লেট হইতে, এখন হচ্ছে যে কাজটা আবার হচ্ছে যে ঠিকাদার কর্তৃক টাইম এক্সটেনশনের জন্য আমাদের ঊর্ধ্বতন কাজের কাছে ওনারা অ্যাপ্লিকেশন করছে। এখন টাইম এক্সটেনশন হচ্ছে প্রক্রিয়াধীন আছে আর কি। 2024 সালে 6টি বাঁধের 99টি অংশে মেরামতের জন্য 19 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও এবারও 20টি জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 3টি জেলা। যেখানে বাঁধ, সেখান থেকে মাটি তুলেই তৈরি করা হচ্ছে বন্যা নিয়ন্ত্রণের বাঁধ। টানা বৃষ্টি আর উজানের পানিতে ভাঙন দেখা দেয় এসব বাঁধে। স্থানীয়দের দাবি, টেকসই বাঁধ নির্মাণ বন্যা নিয়ন্ত্রণের একমাত্র সমাধান। ফেনীর বল্লামুখা বাঁধ থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। দর্শক, বন্যা পরিস্থিতির আরও খবরাখবর জানাতে ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। দর্শক, আমরা শুরুতেই যাব ফেনীতে। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি গত কয়েকদিন যাবৎ ফেনীতে অবস্থান করছেন, বন্যা পরিস্থিতি আপনি সরেজমিন দেখছেন। এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন, আর সরকারের পক্ষ থেকে আসলে বন্যা দুর্গতদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? ফয়সাল, আমরা এই মুহূর্তে ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, আর সেই সাথে হচ্ছে যেই বন্যার যে ক্ষতি বা মানুষের যে ক্ষতি হয়েছে সেগুলো দেখা যাচ্ছে। তবে ফেনীর যেই ছাগলনাইয়া আর হচ্ছে ফুলগাজী, এই দুটি নিম্নাঞ্চল কিন্তু এখনও প্লাবিত রয়েছে। আর কারণ হচ্ছে ফেনীতে যেই 122 কিলোমিটার যে বেড়িবাঁধ রয়েছে বা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, সেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 20টি স্থানে হচ্ছে ভাঙন দেখা দিয়েছে। সেই ভাঙন দিয়ে এখনও উজানের পানি ফেনীতে প্রবেশ করছে। আর আমরা সারা দিন ব্যাপী জানানোর চেষ্টা করেছিলাম যে সেই বাঁধগুলোর বর্তমান যে সার্বিক অবস্থা। আমরা এর আগে প্রতিটি বাঁধ হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ যে বাঁধগুলো রয়েছে, যেখানে ভাঙন দেখা দিয়েছে, আমরা প্রায় প্রত্যেকটি স্থানে হচ্ছে গিয়েছি। আমরা যেমনটি দেখেছি যে বন্যার যে উজানের পানি বা নদীর যে স্রোত, সেই স্রোতের বিপরীতে হচ্ছে যে খুব দুর্বল আকৃতির বাঁধ হওয়ার কারণে কিন্তু এই ভাঙনগুলো দেখা দিয়েছে। 24-এর বন্যা কিন্তু একই কারণে হয়েছে, আর 25-এ এসে এখন যে বন্যাটি হচ্ছে সেটিও কিন্তু একই কারণে হচ্ছে। তো স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে যদি এই বাঁধগুলো হচ্ছে যদি টেকসইভাবে বা মজবুতভাবে যদি না করা যায়, তাহলে কিন্তু প্রতি বছরে বা এবারে যে বর্ষা মৌসুম রয়েছে বা সামনে যদি মুষলধারে বৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু ফেনী, নোয়াখালী, কুমিল্লা আবারও কিন্তু পানিতে ভাসবে। এ ধরনের মন্তব্য কিন্তু স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন। সেই সাথে তারা বলছেন যে এই বাঁধগুলো তৈরির ক্ষেত্রে হচ্ছে সঠিক যেই ঠিকাদার রয়েছে বা যারা মানসম্মত যে ঠিকাদার বা সিভিলিয়ানদের না দিয়ে যদি যৌক্তিক কারণে যদি ভালো যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে যদি দেয়া যায়, সেক্ষেত্রে বাঁধগুলো হচ্ছে শক্ত বা পোক্তভাবে হচ্ছে তৈরি করা সম্ভব। তাহলে হচ্ছে এই এলাকাবাসীর যে বন্যার যে দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে তারা হচ্ছে রেহাই পাবেন। সেই সাথে আপনারা এখন দেখছেন যে এই আমরা কিন্তু ফেনী
ফেনীর যে ছাগলনাইয়া রয়েছে সেই ছাগলনাইয়ার অংশে রয়েছে। আর এখানে কিন্তু এখনও এটি হচ্ছে একটি এলাকার মহাসড়ক, এই মহাসড়কটি কিন্তু এখনও পানিতে ডুবে রয়েছে। তবে বন্যা পরিস্থিতির সার্বিক যে বন্যা পরিস্থিতির সেটির উন্নতি হয়েছে। এই ছিল ফেনী থেকে আমার কাছে। আর বন্যার বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সোহাগ। জি ধন্যবাদ আরিফ, আপনি যেমনটা জানিয়েছেন ফেরি থেকে। আমি আছি নোয়াখালীতে। আসলে নোয়াখালীতেও আমি আপনাকে জানি যে ফেনীর পাশাপাশি নোয়াখালীতে যথেষ্ট পরিমাণ বন্যার উন্নতি হয়েছে। তবে উন্নতি হলেও কিন্তু এখনো কিন্তু মানুষের দুর্ভোগ কমেনি। আমি আপনাকে যদি বলি কিন্তু মানুষ বিভিন্ন সড়ক থেকে পানি নেমেছে, গত 2 দিন বৃষ্টি না থাকার কারণে পানি নেমেছে, কিন্তু মানুষের দুর্ভোগ কমেনি। এখানে আমি যেই সড়কটির দাঁড়িয়ে আছি এটি আলপার্ক স্কুল নামে পরিচিত। এখানে পাশে একটি মৎস্য অফিসও আছে, কিন্তু এই সড়কটিতে প্রতিদিন শত শত শিক্ষার্থী আসা যাওয়া করে এবং পরীক্ষায় তারা অংশগ্রহণ করে। কিন্তু এই সড়কটিতে গত 2 দিন বৃষ্টি না থাকলে এখনও কিন্তু হাঁটু পরিমাণ পানি আছে এবং কোথাও কোথাও আরও কম এবং বেশি পানি আছে। এখানে মানুষের আশপাশে যে বাড়িগুলো আছে ওই বাড়িগুলোতে কিন্তু মানুষের যথেষ্ট পরিমাণ তারা ভোগান্তিতে আছে, মানুষের বাড়িতে তারা পানিবন্দী অবস্থায় আছে। আসলে যেখানে আমি স্থানীয় লোকজনের সাথে যেটুকু কথা বলে জানতে পেরেছি, তারা আমাকে জানিয়েছে দখল এবং দূষণের কারণে আসলে মূলত এই সমস্যা। এখানে দখল এবং দূষণ মুক্ত হলে এখানে জলাবদ্ধ থাকবে না। এখানে আসলে জলাবদ্ধতাই মূল কারণ। নোয়াখালীর দুঃখ এখন নোয়াখালীর জলাবদ্ধতা। এই জলপথ থেকে মুক্তি দেওয়ার জন্য প্রশাসনের আরো দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন আমাকে এখানকার স্থানীয় নাগরিকগণ। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে। সর্বশেষ আমি ফিরে যাচ্ছি কুমিল্লায়, সেখানে আমাদের আরেক সহকর্মী মহিউদ্দিন এখানকার পরিস্থিতি জানাবেন। মহিউদ্দিন। ধন্যবাদ সোহাগ, আপনি যেমনটি জানাচ্ছিলেন নোয়াখালীর বন্যা পরিস্থিতি। আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা মহানগরীর বিসিক শিল্পনগরী এলাকায়। আপনি জানেন যে গোমতী নদীর যে বন্যার যে পরিস্থিতি অবনতি দেখা দিয়েছিল সেটি আসলে ঝুঁকিমুক্ত হয়ে এই মুহূর্তে কুমিল্লা শহরের আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর মধ্যে বন্যার পরিস্থিতি নয়, তবে সেখানে জলাবদ্ধতা সৃষ্টি দেখা দিয়েছে। আমি যদি একটু বলি, কুমিল্লা বিসিক শিল্পনগরী হচ্ছে যে কুমিল্লা জেলা সহ আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে সেখানের একটি গুরুত্বপূর্ণ যে বিষয়, যেখানে উৎপাদিত বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য উৎপাদিত হয়ে কিন্তু এই এলাকা থেকে বিভিন্ন এলাকায় যায়। তবে এখানের যে নোংরা পরিস্থিতি তৈরি হচ্ছে, জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, সেই জলাবদ্ধতাতে মানুষের স্বাস্থ্যকর পরিবেশের আর উন্নতি ঘটবে না। তবে এখানে এই অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন নিয়ে মানুষ খুব হুমকির মুখে রয়েছে। আমি আরেকটু বিষয় জানিয়ে রাখি যে কুমিল্লা সিটি কর্পোরেশনের যদিও এটি তাদের দায়িত্বে থাকে, কিন্তু তারা অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা রাখার কারণে কিন্তু এখান থেকে পানি নিষ্কাশন হচ্ছে না। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কুমিল্লা মহানগরের এই এলাকা থেকে যে পানিগুলো নিষ্কাশন হবে তার লাগোয়া দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের যে খাল নিষ্কাশনের সেখানে কিন্তু অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করেছে এবং বিভিন্ন এলাকাতে বেড়িবাঁধ দিয়ে পানিকে আটকে রাখার কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তো অচিরে যদি এই জলাবদ্ধতা এবং সুন্দর পরিকল্পনা করে না করে যদি কোনো এরকম ভাবে রেখে দেয় তাহলে এখানে মানুষ সবসময় হুমকির মুখে থাকবে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। সোহাগ। HM মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সদ্য বিদায়ী অর্থ বছরে চট্টগ্রাম সমুদ্র বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড ছাড়িয়েছে। অর্থ বছরের শুরুতে জুলাই অভ্যুত্থান, সপ্তাহব্যাপী ইন্টারনেট বন্ধ থাকা, ফেনীতে ভয়াবহ বন্যা, 2 ঈদের ছুটি, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা প্রতিবন্ধকতার পরও বন্দরের এমন সাফল্যে খুশি বন্দর ব্যবহারকারীরা। তবে ধারণা করা হচ্ছে এসব বাধা না থাকলে 3.3 মিলিয়নের ঘরে যেত কন্টেইনার হ্যান্ডলিং। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। গেল 2024-25 অর্থ বছরের শুরু থেকেই রাজনৈতিক অস্থিরতা, গণ অভ্যুত্থান সহ নানা প্রতিবন্ধকতায় চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি থমকে গেলেও সদ্য বিদায়ী অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিং হয়েছে 32,96,000 TEUs আর কার্গো হ্যান্ডলিং হয়েছে 13,07,00,000 মেট্রিক টন। কন্টেনার পরিবহনে বিগত 48 বছরের ইতিহাসে এটি সর্বোচ্চ সংখ্যা। আন্দোলনের পর ছিল বন্যার জন্য একটা সমস্যা, ঢাকা চিটাগং রাস্তা ডিসরাপশন ছিল। এরপরে বিভিন্ন ট্রাক ট্রেলারের ধর্মঘট ছিল, 2 ঈদের বন্ধ ছিল প্রায় 10-15 দিন। এরপরে কাস্টমসের কলম বিরতি, সর্বশেষ শাটডাউন। এই সকল প্রতিকূলতা সত্ত্বেও আমরা সব
পুরনো রেকর্ড ভঙ্গ করে আমরা এবার প্রায় 3.3 মিলিয়ন কন্টেনার হ্যান্ডেল করেছি। আগের অর্থ বছরের চেয়ে এবার বেশি হ্যান্ডলিং হয়েছে 1,27,377 টিউএস। যে আধুনিক যন্ত্রপাতি যেগুলো সংযোজন করা হয়েছে এবং এখন যে দক্ষ ম্যানেজমেন্ট যারা পরিচালনা করছেন তাদের দক্ষতার কারণে কিন্তু আজকের এই ধারাবাহিকতায় কিন্তু আমরা একটি সাফল্য দেখতে পাচ্ছি। বন্দরের এমন সফলতায় খুশি বন্দর ব্যবহারকারীরা, আরও সক্ষমতা বাড়ানোর তাগিদ তাদের। এটা প্রত্যাশা করব যে আমাদের এখানে যে বিভিন্ন সময়ে জাহাজ কন্টেনার জটগুলি লাগে, টার্ন অ্যারাউন্ড টাইমটা বেড়ে গেছে, জাহাজ এসে দাঁড়িয়ে থাকতে হয়। বন্দরের হ্যান্ডলিং ক্যাপাসিটি আরো বাড়ুক, যত বেশি ক্যাপাসিটি বাড়ে তত বেশি কিন্তু ব্যবসা বাণিজ্য সুবিধা প্রাপ্ত হয়। আমার কম সময়ে আমি কন্টেনার থেকে মালামাল ছাড়া করাতে পারি। কন্টেনার হ্যান্ডলিংয়ের এই প্রবৃদ্ধির কারণে আগামী বছর বিশ্বের 100টি ব্যস্ততম বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা বন্দর সংশ্লিষ্টদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদের সময় হলো 8টা বেরোতে ফিরছে আরও খবর নিয়ে, সাথে থাকবেন। আবার স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচনের দায়িত্ব দিতে পারলে স্থানীয় নির্বাচনে অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখতে না পারাটা দুঃখজনক বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভায় তিনি বলেন, দেশের সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী থাকলেও পরিস্থিতির অবনতি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কেন কঠোর হচ্ছে না সেই প্রশ্ন তোলেন তিনি। সারা দেশে নির্বাচন পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চালানোর আহ্বান জানান তিনি। এছাড়া ভারতের সমালোচনা করে বলেন, ভারত বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র বললেও দেশটির পররাষ্ট্রনীতি বরাবরই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। রাঙ্গামাটির পাহাড়ি এলাকা এখন ম্যালেরিয়া হটস্পটে পরিণত হয়েছে। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। রাঙ্গামাটির 10টি উপজেলার মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি জুরাছড়ি, বিলাইছড়ি ও বড়কলে। বেসরকারি তথ্য মতে গেল 6 মাসে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা 1218 জন। তার মধ্যে জুরাছড়ি উপজেলায় 398 জন, বড়কল উপজেলায় 255 জন এবং বিলাইছড়ি উপজেলায় 227 জন। এতে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন এলাকাবাসী। তবে অভিযোগ রয়েছে, মশা নিধনে উল্লেখযোগ্য কার্যক্রম গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। লক্ষ্মীপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে সভায় বক্তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ইস্যু নিয়ে সামাজিক সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটলেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানানোর আহ্বান জানান জেলা পুলিশ সুপার। চট্টগ্রামে আনসার ভিডিপি লিডারশিপ কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠান হয়েছে। দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও মেধাক্রমের প্রথম 3 জনকে প্রশিক্ষণ স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। 28 দিন ব্যাপী প্রশিক্ষণে চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের আওতাধীন 5 জেলার 76 জন যুব প্রশিক্ষণার্থী অংশ নেয়। চাঁদপুরের মতলব উত্তরে আলোচিত হাবিবুল্লাহ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বিয়ের জন্য মেয়ে দেখানোর কথা বলে হাবিবুল্লাহ আসামি কামালের থেকে 10,000 টাকা নেয়। কিন্তু মেয়ে না দেখানোর কারণে দুজনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে হাবিবুল্লাহকে লাথি মেরে পুকুরে ফেলে দেয়। সেখানেই তার মৃত্যু হয়। নোয়াখালীতে পানি নিষ্কাশন, খাল খনন ও অবৈধ খাল দখল অবমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে জেলা জামাত। দুপুরে ডিসি অফিসের সামনে মানববন্ধন ও প্রতিবাদ জানায় তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়। বক্তারা অভিযোগ করেন, খাল খননের নামে সরকারি টাকা হরিলুট হয়েছে। কৃষি এবং মৎস্য খাতকে রক্ষা করতে জলাবদ্ধতা নিরসনে অবিলম্বে অবৈধ দখলে থাকা খাল উদ্ধার করার দাবি জানান তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। দর্শক, এই ছিল চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।